দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাত 12টার পর থেকে সারা দেশে একযোগে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছিলেন। মহানগরী এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে পুলিশ সুপারগণ এই যৌথ অভিযানের নেতৃত্ব দিবেন বলেও জানিয়েছেন তিনি। মাদকের গডফাদারদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাইয়ে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। 5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়। সেই অস্ত্র জমা দিতে আলটিমেটাম দেয় সরকার। সেই সাথে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিল করে গত 25 আগস্ট নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুই ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। মঙ্গলবার দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে মহানগর এলাকায় পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসারের সাথে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। কারো কাছে অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলাও দেওয়া হবে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হবে এই অভিযান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে ব্যবস্থা নেওয়া হবে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছিলাম রাত 12টা পর্যন্ত মূলত সারা দেশে অস্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল এবং তারপরই বিভিন্ন বিষয়ে আসলে অভিযান চালানো শুরু করেছে বিভিন্ন বাহিনী। চট্টগ্রাম নগরীর বাইজিদের আমিন কলোনিতে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। আলামিন, অভিযান কি এখন চলছে কিনা সেটি একটু জানবো এবং সেই অভিযানে কি বিষয়ে নেতৃত্ব দেওয়া হচ্ছে এবং কি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে একটু জানাবেন বিস্তারিত। আমরা আমিন কলোনিতে রয়েছি রেজা, এবং সেখানে প্রায় 1.5 ঘন্টার মতো অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা বেশ কিছু দেশীয় অস্ত্র পেয়েছে একজন মাদক কারবারির বাসায় গিয়ে, এবং সেখানে আসলে তারা যে অস্ত্রগুলো উদ্ধার করেছে সেগুলো একটু আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এবং সেখানে রেজা, আমি যদি একটু দেখাতে চাই, বেশ কিছু জাল টাকাও পাওয়া গেছে এবং দেশীয় যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু দেখছেন যে এগুলো সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং যার বাসা থেকে পাওয়া গেছে সে মাদক কারবারি, তার নাম আলামিন। তবে সে ছিল না। সেই তথ্য পাওয়ার পর যখন তারা যায়, তার যাওয়ার আগেই কিন্তু সে তথ্য তারা পেয়ে যায়। কারণ হচ্ছে তার বাসার আশপাশে প্রায় 4 থেকে 5টি সিসি ক্যামেরা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় লাগানো ছিল এবং সেই সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেটা দেখা যাচ্ছে, পাশাপাশি যে জাল টাকা এবং ইয়াবা খাওয়ার সরঞ্জামও কিন্তু সেখানে ছিল। সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন, চাপাতি, কুড়াল, ছুরি, এগুলো দিয়ে কিন্তু আধিপত্য আসলে বিস্তার করার জন্য যে কাজগুলো করা হয়ে থাকে, সেই আধিপত্য বিস্তারের জন্যই কিন্তু দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করতেন। চোরাই মোবাইল পাওয়া গেছে, বিভিন্ন ধরনের সিম পাওয়া গেছে। তবে এই ব্যবসার সাথে যে জড়িত আলামিন, তাকে কিন্তু পাওয়া যায়নি এবং এর কারণ হচ্ছে যে সিসি ক্যামেরাগুলো হয়তো দেখছেন, এই সিসি ক্যামেরাগুলো একদম বস্তি এলাকা এবং সেখানে বলা যেতে পারে যে চারপাশে আসলে এই সিসি ক্যামেরা বা এমন কারো সম্পদ নেই যে সে সম্পদ রক্ষার্থে সিসি ক্যামেরাগুলো লাগানো হবে। শুধুমাত্র প্রশাসনের যে গতিবিধি সেটি নজরদারি রাখার জন্যই কিন্তু এই সিসি ক্যামেরাগুলো
তারা ব্যবহার করেছেন এবং বলা যেতে পারে তিনি সফল আজকে, কারণ এই সিসি ক্যামেরার কারণে কিন্তু তিনি দেখেছেন যে সেনাবাহিনীর অভিযানিক দল আসছে এবং সে পালিয়ে গেছে। এবং আমার সাথে রয়েছেন মেজর ফেরদৌস। আমরা একটু জানতে চাই কার বাসায় গেলেন, কি পেলেন এবং তাকে না পাওয়ার কারণটা কি আসলে? আমরা এলাকাবাসীর বিভিন্ন তথ্যের মাধ্যমে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে এই এলাকাতে সন্ধ্যার পরে মাদকদ্রব্য কেনা বেচা এবং বেশ সরগরম হয়ে ওঠে এই এলাকা। তুলনামূলক আপনি দেখতে পাবেন এই এলাকার তুলনামূলক অন্ধকারচ্ছন্ন এবং যারই সুযোগটা কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে বেশ কিছু বস্তি এলাকা এবং এখানে বেশিরভাগ মানুষই এই মাদকদ্রব্য সেবন এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত এবং এই মাদকদ্রব্য সেবন করতে গিয়ে তারা হয়তোবা বিভিন্ন ধরনের অপরাধের আশ্রয় নেয়, যেগুলো দিয়ে আপনারা দেখেছে যে উদ্ধারকৃত যে আমাদের যে চাপাতি, কুড়াল এবং এ ধরনের ধারালো অস্ত্র এগুলো তারা ব্যবহার করে থাকে। সিসি ক্যামেরার বিষয় যদি একটু বলেন। এবং তাদের ইজি এসকেপের জন্য বা সহজে যাতে এক্সিট করতে পারে এবং প্রশাসন বা পুলিশ, সেনাবাহিনী তাদের আভিযানিক দলকে তাতে যাতে করে তারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে এবং আগে থেকে তারা একটা আর্লি ওয়ার্নিং পেয়ে তারা যাতে ইজি এক্সিট নিতে পারে, সেজন্যই বেসিক্যালি এই সিসি ক্যামেরাগুলো তারা স্থাপন করেছে। সেই তথ্যগুলো কিন্তু আমরা দেখেছি এবং তাকে কিন্তু পাওয়াও যায়নি। সেই সিসি ক্যামেরাগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং এই অভিযান চলমান রয়েছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানাচ্ছিলাম। ধন্যবাদ আলামিন শিকদার আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে স্বর্ণ, হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। তানভীর, অভিযান কতক্ষণ ধরে চলছে এবং র্যাব এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা, আনুষ্ঠানিকভাবে তারা কোনো বক্তব্য দিয়েছে কিনা, সেটি একটু বিস্তারিত জানতে চাই। রেজা, অভিযান চলছে 1 ঘন্টার বেশি সময় ধরে। এখানে 9:45টার সময় এখানে এই যে র্যাবের যারা সদস্যরা রয়েছে তারা গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে গুলশানের এমডির যে অফিস, ব্যবস্থাপনা পরিচালকের যে অফিস, সেখানে তারা এখানে এই র্যাবের সদস্য যারা রয়েছে তারা এখানে এসে অবস্থান নেন। এখানে আমরা তখনই দেখতে পাই যে এই যে 9:45টার দিক থেকেই যে র্যাব 1-এর প্রচুর গাড়ি এখানে আসে এবং র্যাব 1-এর যে সকল সদস্যরা আছে তারা এই পিছনের দিকে যে প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথ দিয়ে তারা ভিতরে ঢুকে। তবে সেই প্রবেশপথের সেই প্রবেশমুখটি কেচিগেটের, সেখানকার যে কেচিগেটটি ছিল সেই কেচিগেট আটকে রাখার কারণে সেখানে আর কেউ ঢুকতে পারেনি। তবে র্যাব সদস্যরা সেখানে ছিল। সেখান থেকে পরবর্তীতে বেশ কিছুটা সময় সেখানে যে ইনফরমেশন ডেস্ক এবং সেখানে যে রিসেপশন ডেস্ক থাকে সেখানকার কর্মকর্তারা তো ছিলই, সেই সাথে ছিল র্যাবের সদস্যরা এবং সেখানে বেশ কিছু র্যাব সদস্যদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। এই যে এই জায়গায় গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের যে অফিস ভবনটি, সেই ভবনের চারপাশে কিন্তু র্যাব 1-এর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই যে র্যাব সদস্যদের গাড়িগুলোই এখানে তখন থেকে অবস্থান করছে। সব মিলিয়ে বলা যায় যে 1 ঘন্টার বেশি সময় ধরেই কিন্তু তাদের এই অভিযানটি চলমান এবং এই এমডি যিনি রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক দীপক কুমার আগারওয়াল, তার বিরুদ্ধে আসলে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেও এখানে তারা এই অভিযানটি পরিচালনা করছে, যেখানে এই যে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাজ দেয়া এবং এ ধরনের যে গ্রাহকদের সাথে প্রতারণার বিষয়টিও কিন্তু তাদের এই অভিযোগের মধ্যে এসেছে। একই সাথে এসেছে স্বর্ণ, হীরা চোরাচালান এবং অন্যান্য যে এই স্বর্ণের যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, এ ধরনের অভিযোগ যে এখানকার যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন দীপক কুমার আগারওয়াল, তার বিরুদ্ধেও এসেছে। তবে এখন পর্যন্ত র্যাব বাহিনীর তরফ থেকে কেউই কোনো কথা বলেনি। আমরা দেখেছি যে র্যাব সদস্যরা ভিতরে যাওয়ার পর থেকে কিন্তু সেখান থেকে তারা আর সরেনি এবং সেখান থেকে তারা বের হননি। যারা ভিতরে গিয়েছিলেন তারা যদি পরবর্তীতে বের হন এবং তারা তাদের অভিযানটিতে, তাদের যে বর্তমানে যে চলমান অভিযান, সেই অভিযানে আসলে তারা কি পাচ্ছেন এবং সেই অভিযোগের ভিত্তিটা আসলে কতটুকু, এবং এই যে দীপক কুমার আগারওয়াল যিনি ব্যবস্থাপনা পরিচালক, তার বিরুদ্ধে আসলে পরবর্তীতে কি হবে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ভবিষ্যৎ বা কি, সেটা হয়তো অভিযান পরবর্তী সময় র্যাব যখন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিবে তখন জানা যাবে। রেজা, আমরা তার অপেক্ষা রইলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা 2 আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ সোহাগ মিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য মোহাম্মদ সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেফতার করে। অপর আনসার সদস্য মোহাম্মদ মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ রামু থানাধীন
কাউয়ার খোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকায় পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। সোহাগ মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তুল গ্রামে। মোহাম্মদ মিজানুর রহমান তুহিনের বাড়ি কক্সবাজারের সদরের চৌফলদন্ডি গ্রামে। বঙ্গবাজার মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশে তারা হামলা ও চাঁদাবাজিতে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বলেছেন, সরকার পতনের পর বঙ্গবাজারে আরেকটি রাজনৈতিক দলের নেতৃত্বে সিন্ডিকেট শুরু হয়েছে। মানুষকে জিম্মি করে অতি মুনাফালোভীদের সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, সিন্ডিকেট না ভাঙলে বৈষম্য দূর হবে না। যেখানে এই রক্তচোষা সিন্ডিকেটকে দেখতে পাবেন, আপনারা আপনাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এক্ষেত্রে রাষ্ট্র আপনাকে সকল ধরনের আইনি সহযোগিতা করবে। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা নিশ্চয়ভাবে আমরা আইনের হাতে সোপর্দ করে দিব। মঙ্গলবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও আহত সদস্যদের সাথে সাক্ষাতের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিকেল 3টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শুরু হয় অনুষ্ঠান। মোহাম্মদপুর, আদাবর সহ আশপাশের ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানের এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে আয়োজকরা। সংবিধান সচল না রহিত সুস্পষ্ট নয়, তাই শিগগিরই এর ব্যাখ্যা দাবি করে এবি পার্টি বলছে, সাংবিধানিক অস্পষ্টতা দূর না করলে যে কোনো সময় জটিলতা তৈরি করতে পারে। গণঅভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক সংকট ও কাঠামো বিষয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টি লয়ার্সে দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের শপথ ও সংবিধানের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী যে সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ছিল তার কোনো প্রতিফলন না ঘটিয়ে একজন ব্যক্তিকে কেন্দ্র করে ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়। মুক্তিযুদ্ধের স্বপ্নের যে রাষ্ট্রটা ছিল, সেই রাষ্ট্রটাকে যদি আমরা আবার ফিরায় নিয়ে আসতে চাই, গণপ্রজাতন্ত্র করতে চাই, একজন ব্যক্তিকে সামনে রেখে যে লেখা হয়েছে সেই সংবিধান পরিবর্তনটা আসু জরুরি হয়ে গেছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেনসাসে পৌঁছেছে, এটার ভিত্তিতেই তারা রান করছে। তো এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার, তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি। যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিন্যান্স জারি করা উচিত এবং এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে ৫ আগস্টের পর দেশে আবারও অত্যাচার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম। মঙ্গলবার বিকেলে নরসিংদীর মাধবদীতে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি। ফয়জুল করিম বলেন, দেশে এখন চাঁদাবাজি, ভাঙচুর ও মিথ্যা মামলা চলছে। একটা দল মন্দির ভেঙে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন ফয়জুল করিম। হিন্দু মুসলিম সবাই সমান উল্লেখ করে এ নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে ইসলামী আইন বাস্তবায়নের আগ পর্যন্ত কোনোদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না। এই 53 বছর তো ইসলামী হুকুমত ছিল না। আপনারা কি মুক্তি পেয়েছেন? আপনারা শান্তি পেয়েছেন? অধিকার ফিরে পেয়েছেন? তাহলে ইসলামকে ভয় করেন কেন? ৫ আগস্টের পর ওষুধ শিল্পে চলা শ্রমিক অসন্তোষে ছোট বড় মিলিয়ে ১৯টি কারখানা উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিনই দাবি দাওয়া নিয়ে একাধিক গ্রুপ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রাখছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা, যা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে দাবি তাদের। এভাবে চলতে থাকলে ওষুধ সরবরাহ ব্যবস্থায় ঘাটতি দেখা দেবে বলেও শঙ্কা জানিয়েছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। কোনো রকমের ভায়োলেন্স এবং কোনো রকমের আপনার এরকম জিম্মি করে রাখা অবস্থা, এগুলি কোনোভাবেই দাবি আদায়ের ভাষা হতে পারে না। দাবি বলা যেতে পারে এবং তারপরে ম্যানেজমেন্ট এবং তাদের যারা দরকার সরকারের উপস্থিতিতে সেগুলির ব্যাপারে আলাপ আলোচনা হতে পারে এবং হয়ে সবাই মিলে একটা সম্মিলিত
একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। শর্ত সাপেক্ষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি ৭ সেপ্টেম্বরের মধ্যে আদায় না হলে শাহবাগে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এমন ঘোষণা দিয়েছেন তারা। সেমিনারে বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর করার বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছিল। বর্তমানে চাকরি প্রার্থীদের সঙ্গে একটি বৈষম্য রয়েছে, যা দূর করা আবশ্যক। আরও জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব নীতিতে 18 থেকে 35 বছর পর্যন্ত অনুসরণ করা হলেও বর্তমানে উচ্চশিক্ষিত চাকরি প্রত্যাশীদের বয়সসীমা 30 বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। যে মানুষটা ছেলেপেলেরা মাত্র পাশ করে বের হইছে, তার খাবারের টাকা নাই, থাকার জায়গা নাই, বাবা মা গরিব মানুষ, টাকা দিতে পারছে না, তাকে প্রত্যেকটা ফর্মে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। হোয়াট ইজ দিস? চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেলপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাঙ্গীর ও আলমগীর। স্থানীয়রা জানিয়েছেন, স্ত্রী ও ময়কে কুপিয়ে জখমের সময় করিম নামে একজনকে বাধা দেয় প্রতিবেশীরা। এতে ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধর করে অনিয়মে করিমের লোকজন। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে, প্রাণ হারায় 2 ভাই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টাঙ্গাইলে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আদালতপাড়া এলাকায় মনির আহমেদের বাড়িতে এই হামলা চালানো হয়েছে। এরই মধ্যে হামলার একটি সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, 25 থেকে 30 জনের একটি সন্ত্রাসী দল এই তাণ্ডব চালিয়েছে। তাণ্ডব চালানো হয়েছে বাড়িতেও। কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। আহমদ আজম আমার বাসায় লোকজন দিয়া চাঁদার জন্য আমার বাসায় অতর্কিতে হামলা করে এবং বাসায় ভাঙচুর করে এবং কিছু লোককে মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। শিল্প কারখানায় নৈরাজ্য ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুরের বাসন মেট্রো থানা বিএনপি। সংগঠনের সভাপতি তানভীর সিরাজের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানার সামনে অবস্থান নেন তারা। শ্রমিক সেজে কেউ বিশৃঙ্খলা করলে তাদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেন নেতারা। পটুয়াখালীর বাউফলে সংস্কারের মাস না পেরোতেই তৃতীয়বারের মতো ধসে পড়ল আলগী নদী পাড়ের সড়ক। গত বছরের অক্টোবরে 9 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় সড়কটি প্রায় 200 মিটার অংশ ধসে গর্তের সৃষ্টি হয়। এ নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদের পর সংস্কারের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। গত মাসে শেষ হয় মেরামত কাজ, তবে মাস না যেতেই আবারও আলগী নদী পাড়ের সড়কটি ধসে পড়েছে। একই জায়গায় বারবার ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী, তারা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন। বন্যার্তদের সহায়তার জন্য লালবাগের আজিমপুরে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ মিউজিক ক্লাব। আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে। এই কনসার্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, যুবদলের কেন্দ্রীয় নেতা মইনুল ইসলাম হিটু, সরওয়ার হোসেন শামীম এবং লালবাগ জোনের ডিসি জসিম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।